আদালতের সেই ঘরটি যেখানে ন্যায়ের দেবীর মূর্তি আজও ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে, যেন বছরের পর বছর ধরে ন্যায়ের জন্য চোখে পট্টি বেঁধে দাঁড়িয়ে আছে। আদালতের ঘরের উঁচু ছাদ, পুরনো কাঠের চেয়ার এবং দেওয়ালে লাগানো ন্যায়ের দেবীর ছবি জায়গাটিকে ন্যায়ের মন্দিরের রূপ দিচ্ছিল। বিচারক মেধা ত্রিবেদী যখন সেই ঘরে প্রবেশ করলেন, তখন সবাই উঠে দাঁড়ালো। তার বয়স ৩৫-এর কাছাকাছি ছিল, কিন্তু তার চোখের গভীরতা কোনো বয়স্ক অভিজ্ঞ মানুষের চোখের মতো মনে হচ্ছিল। এই শহরে মেধা ত্রিবেদীর নাম খুব সম্মানের সাথে নেওয়া হতো। তিনি সেই বিচারকদের একজন ছিলেন যিনি কারোর চাপের কাছে মাথা নত করতেন না, না রাজনৈতিক চাপ, না সামাজিক চাপ। তার বাবাও একজন আইনজীবী ছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই মেধাকে শিখিয়েছিলেন যে সত্য কখনো চাপে ঢাকা পড়ে না, শুধু তা খুঁজে বের করার সাহস থাকতে হয়। আজকের শুনানি ছিল অসাধারণ। অভিনব রাঠোর, ২৪ বছরের এক যুবক, তার বিরুদ্ধে শহরের নামকরা ব্যবসায়ী সুরেন্দ্র কাপুরকে হত্যার অভিযোগ ছিল। মামলাটি ৩ মাস ধরে চলছিল এবং আজ ছিল রায়ের দিন। মেধা তার ফাইল খুললেন। প্রমাণ ছিল পাহাড়ের মতো। সিসিটিভিতে অভিনবের ছায়া দেখা যাচ্ছিল, তার হাতে রক্তের দাগ পাওয়া গিয়েছিল এবং ২ সাক্ষী বয়ান দিয়েছিল যে তারা অভিনবকে সেই রাতে সুরেন্দ্র কাপুরের বাড়ির কাছে দেখেছিল। সরকারি আইনজীবী একটার পর একটা প্রমাণ দাখিল করেছিলেন এবং আসামিপক্ষের আইনজীবীর কাছে কোনো শক্ত জবাব ছিল না। পুরো শুনানির সময় অভিনব চুপ ছিল। এই বিষয়টি মেধার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছিল। যখন কোনো মানুষ নির্দোষ হয় তখন সে চিৎকার করে, কাঁদে, আরতি জানায়, কিন্তু অভিনব একবারও মুখ খোলেনি। তার চোখ শান্ত ছিল, যেন সে অন্য কোনো দুনিয়ায় বাস করছে, যেন সে জানে যে যা হওয়ার তা হবেই। মেধা গলা পরিষ্কার করে বলতে শুরু করলেন, এই আদালত মামলাটি সম্পূর্ণ পর্যালোচনা করেছে। সমস্ত প্রমাণ মনোযোগ দিয়ে যাচাই করা হয়েছে। সরকারি পক্ষ যেসব প্রমাণ দাখিল করেছে তা স্পষ্টভাবে প্রমাণ করে যে অভিযুক্ত অভিনব রাঠোর সেই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং হত্যায় তার ভূমিকা অস্বীকার করা যায় না। আদালতে পিন পতন নীরবতা ছিল। তাই এই আদালত অভিনব রাঠোরকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। পুরো আদালতে শোরগোল পড়ে গেল। সাংবাদিকরা তাদের ডায়েরিতে লিখতে শুরু করল। সুরেন্দ্র কাপুরের পরিবারের লোকেরা কেঁদে ফেলল, তবে তাদের কান্না ছিল স্বস্তির। আসামিপক্ষের আইনজীবী চুপচাপ তার চেয়ারে বসে পড়লেন। আর অভিনব একবার মেধার দিকে তাকালো। তার চোখে না ছিল রাগ, না ছিল কষ্ট, শুধু এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে আগে থেকেই সব ঠিক করে রেখেছিল যে এর ফল কি হতে চলেছে। পুলিশ তাকে বাইরে নিয়ে যেতে লাগল। সে যখন মেধার চেয়ারের পাশ দিয়ে যাচ্ছিল, সে আস্তে করে একটি ভাঁজ করা কাগজ মেধার টেবিলের ওপর রেখে দিল। কেউ খেয়াল করেনি। এত ভিড়ের মাঝে এত ছোট একটি কাজ কারও চোখে পড়ল না। মেধা কাগজটির দিকে তাকালেন। তাতে শুধু লেখা ছিল, ম্যাডাম, দয়া করে এটি একান্তে পড়বেন। মেধা কাগজটি তুলে নিজের পকেটে রেখে দিলেন এবং ভাবলেন হয়তো এটি কোনো আরতি বা ক্ষমার আবেদন হবে। এমন কাগজ মাঝে মাঝেই পাওয়া যায়, কিন্তু কে জানে কেন সেদিন বাড়ি পৌঁছানো পর্যন্ত ওই কাগজের বোঝা তার পকেটে নয়, তার মনে অনুভূত হচ্ছিল। রাতে যখন আদালতের কোলাহল থেমে গেল এবং বাড়ির চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, মেধা সেই কাগজটি বের করে খুললেন। প্রথম লাইন পড়তেই তার হাত কেঁপে উঠল। ম্যাডাম, আমি নির্দোষ, কিন্তু এই কথা প্রমাণ করা আমার জন্য নয়, আপনার জন্য কঠিন হবে, কারণ যে এই কাজ করেছে সে আপনার নিজের কেউ। মেধা দম আটকে পড়া চালিয়ে গেলেন। আমি জানতাম ওই রাত কি রং নিয়ে আসবে। আমি সেখানে ছিলাম, হ্যাঁ, কিন্তু আমি কাউকে খুন করিনি। আমি কাউকে বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টার মূল্য আমি আজ চোকাচ্ছি। আমার ভয় নেই, শুধু এটুকু চাইতাম যে একদিন যেন সত্যিটা সামনে আসে, তা আমি জেলেই থাকি বা বাইরে। চিঠি ওখানেই শেষ হয়ে গেল। মেধা অনেকক্ষণ সেই কাগজটি হাতে ধরে বসে রইলেন। বাইরে রাত গভীর হচ্ছিল, আর তার মনের ভেতরে কিছু সমীকরণ ভাঙছিল, কিছু জোড়া লাগছিল। বিচারক হওয়া এবং মানুষ হওয়া দুটো একসাথে খুব কঠিন। রাত 2টো বেজে গিয়েছিল। মেধা ত্রিবেদী নিজের ঘরে বসে সেই চিঠিটি বারবার পড়ছিলেন। যতবার পড়ছিলেন তার মনে নতুন নতুন প্রশ্ন জাগছিল, আর প্রতিটি প্রশ্ন আগের প্রশ্নের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল। ঘরে শুধু টেবিল ল্যাম্পের আলো ছিল এবং সেই হলুদ আলোয় কাগজের টুকরোটি জ্বলন্ত অঙ্গারের মতো লাগছিল। যে এই কাজ করেছে সে আপনার নিজের কেউ,
এই লাইনটি মেধার মাথায় বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। তার নিজের কে ছিল? পরিবারে তার মা ছিলেন, যিনি অন্য শহরে থাকতেন। তার বাবা 5 বছর আগে মারা গেছেন। কোনো ভাই ছিল না, কোনো বোন ছিল না। বন্ধু তো ছিল, কিন্তু বিচারক হওয়ার পর বন্ধুত্বের গণ্ডি অনেক ছোট হয়ে গিয়েছিল। যে নামটি তার মনে সবচেয়ে আগে এলো তা হলো ডাক্তার বিক্রম সহায়। বিক্রম তার ছোটবেলার বন্ধু ছিল। দুজনে একই পাড়ায় বড় হয়েছে। বিক্রম খুব মেধাবী ছিল, পড়াশোনায় সবসময় এগিয়ে থাকত। মেধার মনে পড়ল, যখন 10ম শ্রেণীর ফলাফল বেরিয়েছিল, পুরো পাড়ার লোক বিক্রমকে কাঁধে তুলে নিয়েছিল। পরবর্তীতে বিক্রম ডাক্তারি পড়ে এবং আজ সে শহরের একজন নামকরা হাড়ের ডাক্তার। তার নিজস্ব বড় হাসপাতাল ছিল, বেশ সুনাম ছিল এবং সমাজে তার নাম খুব শ্রদ্ধার সাথে নেওয়া হতো। কিন্তু সুরেন্দ্র কাপুরের সাথে বিক্রমের কী সম্পর্ক থাকতে পারে? মেধা নিজের স্মৃতি হাতড়াতে লাগলেন। মামলার শুনানির সময় অনেকবার সুরেন্দ্র কাপুরের কথা উঠেছিল। সে একজন ব্যবসায়ী ছিল যে জমির কারবার করত। তার সম্পর্কে এমন গুঞ্জনও ছিল যে সে কিছু সন্দেহজনক কাজ করত, কিন্তু কখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আদালতে তার পরিবার তাকে একজন ভালো মানুষ হিসেবে দাবি করেছিল। মেধা উঠে তার আলমারি থেকে মামলার পুরো ফাইল বের করলেন। এই ফাইল তিনি বাড়িতে এনেছিলেন কারণ রায় ঘোষণার আগে তিনি সবকিছু একবার পড়ে নিতে চেয়েছিলেন। আজ সেই ফাইল খোলার উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি সিসিটিভি ফুটেজের রিপোর্ট পড়া শুরু করলেন। রিপোর্টে লেখা ছিল যে রাত 9:22 অভিনব রাঠোরকে সুরেন্দ্র কাপুরের বাড়ির সদর দরজার কাছে দেখা যায়। এরপর 9:01 সে সেখান থেকে চলে যেতে দেখা যায়। সুরেন্দ্র কাপুরের মৃত্যুর সময় ডাক্তার 9:25 থেকে 9:32 মাঝে বলেছিলেন। মেধা রিপোর্টটি মনোযোগ দিয়ে পড়লেন, তারপর আবার পড়লেন। একটি ব্যাপার অদ্ভুত ছিল। সিসিটিভি ফুটেজের রিপোর্টে 9:27 থেকে 9:32 পর্যন্ত সময়ের কোনো উল্লেখ ছিল না। অর্থাৎ 5 মিনিটের রেকর্ডিং হয় খারাপ ছিল অথবা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল। এই কথাটি রিপোর্টে মাত্র 1 লাইনে লেখা ছিল, যা পড়ে সহজেই এড়িয়ে যাওয়া যায়। সরকারি আইনজীবীও এ ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেননি এবং আসামিপক্ষের আইনজীবীও এটি তোলার প্রয়োজন মনে করেননি। কিন্তু এখন মেধার কাছে ওই ফাঁকা 5 মিনিট অনেক বড় মনে হচ্ছিল। তিনি সাক্ষীদের বয়ান বের করলেন। 2 সাক্ষী ছিল। প্রথম সাক্ষী রমেশ নামের একজন দোকানদার, যার দোকান ছিল ওই গলির মোড়ে। সে বলেছিল যে সে অভিনবকে দৌড়ে পালাতে দেখেছিল। দ্বিতীয় সাক্ষী ছিলেন একজন বয়স্ক নারী, যিনি পড়শি ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি অভিনবকে ওই রাতে বাড়ির ভেতরে ঢুকতে দেখেছিলেন। মেধা 2টি বয়ান পাশাপাশি রেখে পড়লেন। প্রথম সাক্ষী বলল অভিনব পালাচ্ছিল, অর্থাৎ সে দরজা দিয়ে বেরোচ্ছিল। দ্বিতীয় সাক্ষী বলল তিনি অভিনবকে ভেতরে যেতে দেখেছেন, কিন্তু দুজনেই যে সময়টি বলেছিল তা প্রায় একই ছিল। একই সময়ে যদি একজন ব্যক্তি ভেতরে ঢোকে এবং বাইরেও বেরোয়, তবে সে খুন কখন করল? এটা কিভাবে সম্ভব? মেধার কপালে ভাঁজ পড়ল। এই বৈপরীত্য শুনানির সময় কেউ ধরতে পারেনি, নাকি হয়তো কেউ দেখেছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে বিষয়টা এগোতে দেয়নি? প্রমাণের পাহাড় এত বড় ছিল যে এসব ছোট ছোট বিষয় চাপা পড়ে গিয়েছিল এবং মেধা নিজেও এদিকে খেয়াল করতে পারেননি। পরবর্তী কয়েক ঘন্টা মেধা ফাইলের প্রতিটি পাতা ঘাঁটতে কাটালেন। যত গভীরে যাচ্ছিলেন তত তার অস্থিরতা বাড়ছিল। ময়নাতদন্তের রিপোর্টে লেখা ছিল যে সুরেন্দ্র কাপুরের মৃত্যু গুলিবিদ্ধ হয়েছে। গুলি তার বুকের বাঁ দিকে লেগেছিল। কথা সবাই জানত, কিন্তু রিপোর্টে এমন একটা বিষয় ছিল যা মেধা আগে মনোযোগ দিয়ে পড়েননি। গুলির দিক এবং কোণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে যে ব্যক্তি গুলি চালিয়েছে সে উচ্চতায় সুরেন্দ্রর চেয়ে খাটো। অভিনব রাঠোর 5 ফুট 11 ইঞ্চি লম্বা ছিল, আর সুরেন্দ্র কাপুর 5 ফুট 7 ইঞ্চি লম্বা। অভিনব যদি গুলি চালাতো তবে গুলির দিক ওপর থেকে নিচের দিকে হতো, কিন্তু রিপোর্টে কোণটি নিচ থেকে ওপরের দিকে ছিল। মেধার শ্বাস আটকে গেল। এর মানে হলো গুলি চালানো ব্যক্তিটি উচ্চতায় সুরেন্দ্রর চেয়ে খাঁটো ছিল। তিনি নিজের মাথা 2 হাতে চেপে ধরলেন, চোখ বন্ধ করলেন। মাথায় প্রশ্নের ঝড় বইছিল। সত্যি কি ভুল মানুষকে সাজা দেওয়া হলো? ন্যায়ের নামে কি অবিচার হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, অভিনব যদি না করে থাকে তবে কে করেছে? তখনই তার মনে আবার সেই লাইনটি প্রতিধ্বনিত হলো, যে এই কাজ করেছে সে আপনার নিজের কেউ। মেধা চোখ খুলে সোজা ছাদের দিকে তাকিয়ে রইলেন। তার মাথায় ধীরে ধীরে একটি চেহারা ভেসে উঠছিল। সেই চেহারা যাকে তিনি বছরের পর বছর ধরে চেনেন, সেই চেহারা যার উপর তার কখনো সন্দেহ হয়নি, ডাক্তার বিক্রম সহায়। মেধার মনে পড়ল, মামলার শুরুতে কেউ একজন বলেছিল যে সুরেন্দ্র কাপুরের চিকিৎসা বিক্রমের হাসপাতালে হয়েছিল।
তখন কথাটি খুব সাধারণ মনে হলেও এখন সেটি খুব বড় প্রমাণ বলে মনে হচ্ছিল। মেধা উঠে তার ল্যাপটপের সামনে বসলেন। সুরেন্দ্র কাপুর ও বিক্রম সহায় সম্পর্কে যা কিছু সাধারণ তথ্য ছিল তা তিনি খুঁজতে শুরু করলেন। পুরনো খবরের কাগজ, হাসপাতালের রেকর্ড, জমির কাগজপত্র। কিছুক্ষণ পর তিনি একটি পুরনো খবর পেলেন। 2 বছর আগে একটি স্থানীয় পত্রিকায় ছাপা হয়েছিল যে সুরেন্দ্র কাপুর বিক্রম সহায়ের হাসপাতালের জমির ওপর দখলের দাবি করেছিল। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছানোর আগেই ধামাচাপা পড়ে যায়, কিন্তু খবরটি সেখানে ছিল, খবরের কাগজে কালো অক্ষরে লেখা। অর্থাৎ সুরেন্দ্র ও বিক্রমের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল। ল্যাপটপ বন্ধ করার সময় মেধার আঙুল কাঁপছিল। বাইরে আকাশে ধীরে ধীরে সকালের লাল আভা ছড়িয়ে পড়ছিল। সারা রাত কেটে গেছে, কিন্তু এক মুহূর্তের জন্য তার ঘুম আসেনি। মেধা জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকাতে লাগলেন। শহর ধীরে ধীরে জেগে উঠছে। রাস্তায় দুধওয়ালারা বের হচ্ছে। দূরে কোনো মন্দির থেকে ঘণ্টার আওয়াজ আসছিল। তিনি ভাবছিলেন, একজন বিচারকের কাজ রায় ঘোষণার পরই শেষ হয়ে যায়। আইন এটাই বলে। কিন্তু মানুষের মন তো আইনের বই পড়ে না। অভিনব যদি সত্যিই নির্দোষ হয়, তবে সে আজ জেলের গরাদ পেছনে কেন? একজন যুবক যার পুরো জীবন পড়ে আছে, সে অন্যের অপরাধের শাস্তি ভোগ করছে। আর যদি বিক্রম সত্যিই এ কাজ করে থাকে, তবে সে আজ নিজের পরিষ্কার হাসপাতালে কোনো ভয় ছাড়াই রোগীদের চিকিৎসা করছে। এই কথা ভেবে মেধার ভেতরে কিছু একটা জ্বলে উঠল। তিনি ঠিক করলেন যে তিনি চুপ থাকবেন না। এই তদন্তের ফলে তার নিজের ভাবমূর্তি যদি নষ্টও হয়, মানুষ যদি বলে যে একজন বিচারক নিজের রায় নিজেই বদলানোর চেষ্টা করছেন, বিক্রম যদি তার পুরনো বন্ধুও হয়, তবুও সত্যের এই বোঝা তিনি আর সইতে পারছিলেন না। সকাল 7টা বাজছিল। মেধা ত্রিবেদী সারা রাত যা ভেবেছিলেন তা একটি কাগজে লিখে নিয়েছিলেন। সামনের টেবিলে 3টি কাগজ রাখা ছিল। প্রথম কাগজে সিসিটিভি ফুটেজের সেই 5 মিনিটের ত্রুটি, দ্বিতীয় কাগজে 2 সাক্ষীর বয়ানের বৈপরীত্য, তৃতীয় কাগজে ময়নাতদন্তের রিপোর্টের সেই অংশ যেখানে গুলির কোণের কথা বলা ছিল। 3টি কাগজ আলাদা আলাদা প্রশ্ন তুলছিল, কিন্তু 3টি মিলে একটি কথাই বলছিল, কিছু একটা ভুল হয়েছে। মেধা জানতেন এই রাস্তা খুব কঠিন। একজন বিচারক নিজের দেওয়া রায়ের ওপর নিজেই প্রশ্ন তোলেন না। এটা ঐতিহ্যের পরিপন্থী, আইনি প্রক্রিয়ায় পরিপন্থী, এবং হয়তো তার ক্যারিয়ারেরও পরিপন্থী। কিন্তু তিনি তো এই জন্যে আইন পড়েননি যে ঐতিহ্যের আড়ালে অবিচারকে লুকিয়ে রাখবেন। তিনি সবার প্রথমে তার এক পুরনো সহকর্মী রাহুল বার্মাকে ফোন করলেন। রাহুল একসময় পুলিশের ইন্সপেক্টর ছিলেন এবং এখন একটি নিজস্ব তদন্ত সংস্থা চালান। রাহুলের ওপর মেধার ভরসা ছিল, কারণ সে কখনো কারো চাপে মাথা নত করেনি, আর এই কারণেই তাকে সরকারি চাকরি ছাড়তে হয়েছিল। ফোন 3 বার বাজার পর রাহুল তুললেন। মেধা ম্যাডাম, এত সকালে সব ঠিক আছে তো? রাহুল, আমার আপনার কাছে একটি জরুরি কাজ আছে, আজ দেখা করতে পারবেন কি? রাহুল এক মুহূর্ত থেমে বললেন, হ্যাঁ, 10টার সময় চলে আসুন। মেধা ফোন রেখে তৈরি হতে গেলেন। আয়নায় নিজেকে দেখে বুঝলেন সারা রাত জাগার ছাপ চেহারায় স্পষ্ট। চোখের নিচে কালো দাগ এবং চেহারায় ক্লান্তির প্রলেপ, কিন্তু চোখে একটি অদ্ভুত চমক ছিল, যা তখনই আসে যখন কোনো মানুষ কোনো বড় লক্ষ্যের দিকে এড়িয়ে যায়। রাহুলের সংস্থাটি শহরের পুরনো এলাকার একটি সরু গলিতে ছিল। বাইরে থেকে দেখে সাধারণ অফিস মনে হলেও ভেতরে গেলে বোঝা যেত রাহুলের কাছে কতটা জরুরি জিনিসপত্র ছিল। পুরনো মামলার ফাইল, শহরের মানচিত্র, ক্যামেরা ও প্রযুক্তিগত সরঞ্জাম। মেধা চিঠি থেকে শুরু করে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত সবকিছু রাহুলকে খুলে বললেন। রাহুল চুপচাপ শুনছিলেন। তার চেহারায় কোনো ভাবান্তর ছিল না, যেন তিনি কোনো সাধারণ বিষয় নিয়ে চিন্তা করছেন। মেধা থামলে রাহুল একটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, ম্যাডাম, আপনি যা বলছেন তা খুব গুরুতর বিষয়। এটি সত্যি প্রমাণিত হলে অনেকের ঘুম উড়ে যাবে। আমি জানি, আর সেজন্যই আমার আপনাকে প্রয়োজন। আমার ওই সিসিটিভি ফুটেজটি চাই যা রিপোর্টে নেই। যে 5 মিনিট গায়েব আছে, ওটা কোথাও না কোথাও তো থাকবে। রাহুল চেয়ারে হেলান দিয়ে ভাবলেন যে ফুটেজ হয়তো পুলিশের কাছে থাকবে বা ওই ভবনের মালিকের কাছে থাকবে যেখানে ক্যামেরা লাগানো ছিল। আমি চেষ্টা করছি। আরেকটি কাজ করতে হবে। ডক্টর বিক্রম সহায় ও সুরেন্দ্র কাপুরের মধ্যে যে পুরনো জমির বিবাদ ছিল সে সম্পর্কে পুরো তথ্য চাই। রাহুল একটি নাম শুনে চমকে মেধার দিকে তাকালেন। বিক্রম সহায়? ম্যাডাম, উনি তো আপনার বন্ধু। হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু, তাই এই কাজটি আরও সাবধানে করতে হবে। রাহুল মাথা নাড়লেন। তার চোখে নতুন এক গাম্ভীর্য নেমে এলো।
মেধা সেখান থেকে বেরিয়ে সরাসরি সেই ভবনের দিকে গেলেন যেখানে ঘটনাটি ঘটেছিল। সুরেন্দ্র কাপুরের বড় বাংলোটি শহরের অভিজাত এলাকায় ছিল। বাইরে এখন তালা ঝুলছিল, কিন্তু আশেপাশের বাড়িগুলো তখনও মানুষের কোলাহলে ব্যস্ত ছিল। মেধা ওই দ্বিতীয় সাক্ষী অর্থাৎ সেই বৃদ্ধা সাবিত্রী দেবীর বাড়ির দরজা খটখটালেন। ৭০ বছর বয়স, কোমর সামান্য বাঁকা এবং চোখে মোটা কাচের চশমা। দরজা খুললে সাবিত্রী দেবী মেধাকে চিনতে পারলেন না। কে তুমি মা? মা, আমি মেধা। আপনি অভিনব রাঠোর মামলায় সাক্ষী ছিলেন। আমি ওই মামলার বিষয়ে কিছু জানতে চাই। সাবিত্রী দেবীর চোখ কুঁচকে গেল। আরে ওই মামলা তো শেষ হয়ে গেছে না, ছেলেটির তো শাস্তি হয়ে গেছে, তবে আর কি বাকি রইল? হ্যাঁ মা, কিন্তু কিছু তথ্য জানার ছিল। আমি কি ভেতরে আসতে পারি? সাবিত্রী দেবী সামান্য ইতস্তত করে দরজা খুলে দিলেন। ভেতরে একটি পুরনো বাড়ি, দেওয়ালে ধর্মীয় ছবি এবং এক কোণায় টেলিভিশন চলছিল। মেধা খুব মনোযোগ দিয়ে সাবিত্রী দেবীর সামনে নিজের প্রশ্ন রাখলেন। মা, আপনি বয়ান দিয়েছিলেন যে ওই রাতে আপনি সেই ছেলেটিকে সুরেন্দ্রজির বাড়িতে ঢুকতে দেখেছিলেন। আপনি কি বলতে পারবেন যে সেটা ঠিক কখনকার কথা? রাত ৯টার আশেপাশে। আর ওই ছেলেটির আগে কি অন্য কেউ ওই বাড়িতে ঢুকেছিল? সাবিত্রী দেবী থেমে গেলেন। মেধা দেখলেন যে তার চেহারায় একটি হালকা ঘাবড়ে যাবার ভাব এলো এবং আবার চলে গেল। না মা, আমার মনে নেই। মা, একটু মনোযোগ দিয়ে ভাবুন, এটি খুব জরুরি। সাবিত্রী দেবী নিজের হাতের আঙুলগুলো কচলাতে লাগলেন। এটি ঘাবড়ে যাওয়ার লক্ষণ ছিল। মা রে, আমি বয়স্ক মানুষ, রাতে ঠিকমতো দেখতে পাই না। যা বলেছিলাম তা তো জানিয়েই দিয়েছি। মেধা বুঝতে পারলেন সাবিত্রী দেবী কিছু একটা লুকাচ্ছেন, কিন্তু তাকে চাপ দেওয়া ঠিক হবে না। তিনি উঠে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলেন। কিন্তু যাওয়ার সময় তিনি একটি বিষয় খেয়াল করলেন যে সাবিত্রী দেবীর ঘরের জানালা থেকে সুরেন্দ্র কাপুরের সদর দরজা পরিষ্কার দেখা যায়। যদি ওই রাতে অন্য কেউ বাড়িতে ঢুকে থাকে, তবে সাবিত্রী দেবী নিশ্চয়ই তা দেখেছেন। সন্ধ্যায় রাহুলের ফোন এলো। ম্যাডাম, আমি কিছু পেয়েছি। মেধা দ্রুত বললেন, কি পেয়েছেন? ওই ভবনের মালিক একজন দোকানদার। তার কাছে পুরনো হার্ড ডিস্ক ছিল যেখানে ক্যামেরার ফুটেজ সেভ করা ছিল। সে আমাকে দেখিয়েছে। ম্যাডাম, ওই 5 মিনিটে একজন মানুষকে বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে এবং সে অভিনব রাঠোর নয়। মেধার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। কে সে? চেহারা একটু ঝাপসা, কিন্তু উচ্চতা ও হাঁটার ধরন দেখে কোনো ডাক্তারের মতো মনে হচ্ছে। সে একটি সাদা রঙের কুর্তা পরেছিল এবং তার হাতে একটি ব্যাগও ছিল। মেধা বাইরের রাস্তায় দাঁড়িয়েছিলেন আর তার কানে রাহুলের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। সামনে সন্ধ্যার আবছা আলো, কিন্তু তার মনে আশার এক কিরণ জ্বলে উঠেছিল। সাদা কুর্তা। বিক্রম সবসময় সাদা কুর্তা পরত। কলেজের দিনগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত এটাই তার পরিচয় ছিল। রাহুল, ওই ফুটেজটি সাবধানে রাখুন, কাউকে কিছু জানাবেন না। জি ম্যাডাম, আরেকটি কাজ করতে হবে। আমার বিক্রম সহায়ের ওই দিনের বিষয়ে তথ্য চাই। সে ওই সন্ধ্যায় কোথায় ছিল তা জানতে হবে। ফোন রাখার পর মেধা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইলেন। ঠান্ডা হাওয়া বইছিল এবং দূরের কোনো বাড়ি থেকে রান্নার সুবাস আসছিল। জীবন বাইরে থেকে কতটা স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভেতরে কত তোলপাড় চলছিল। পরবর্তী 2 দিন মেধা খুব সাবধানে কাজ করলেন। তিনি আদালতের সেই সহকারীর সাথে কথা বললেন যে শুনানির সময় কাগজপত্র সামলেছিল। তার কাছ থেকে জানা গেল যে আসামি পক্ষের আইনজীবীকে কিছু জরুরি কাগজপত্র সময় মতো দেওয়া হয়নি, যা আইনি প্রক্রিয়ার লঙ্ঘন ছিল। এই সামান্য বিষয়টি মামলার পুনরায় শুনানির দাবি তোলার জন্য যথেষ্ট ছিল। 2 দিন পর রাহুল আবার ফোন করলেন। ম্যাডাম, ওই সন্ধ্যায় বিক্রম সহায়ের হাসপাতালে কোনো কাজ ছিল না। তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন যে তিনি সন্ধ্যা 6টায় বেরিয়েছিলেন এবং রাত 10টায় ফিরেছিলেন। মাঝের এই 4 ঘন্টার কোনো হিসাব নেই যে তিনি কোথায় গিয়েছিলেন। 4 ঘন্টা। ঘটনা রাত 9টার দিকের। মেধার মনে এবার সব কিছু মিলে যাচ্ছিল। বিক্রম ওই সন্ধ্যায় হিসাবহীন 4 ঘন্টার জন্য গায়েব ছিল। সুরেন্দ্র কাপুরের সাথে তার পুরনো শত্রুতা ছিল। ফুটেজে সাদা কুর্তা পরা মানুষটি ছিল। ময়নাতদন্তের রিপোর্টে গুলির কোণ খাটো মানুষের দিকে ইশারা করছিল। আর বিক্রমের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। অভিনবের চিঠিতে লেখা ছিল যে সে কাউকে বাঁচানোর জন্য নিজের আত্মত্যাগ করেছে। অর্থাৎ অভিনব বিক্রমকে চিনত, কিন্তু কিভাবে? মেধা এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলেন। একটু খোঁজাখুঁজির পর জানা গেল যে অভিনব রাঠোর একটি ছোট ক্লিনিকে কাজ করত, যা বিক্রমের হাসপাতালের সাথে যুক্ত ছিল। সে সেখানে নিবন্ধনের কাজ দেখত। বিক্রম ও অভিনব একে অপরকে চিনত,
এটি পরিষ্কার হয়ে গেল, কিন্তু এই তথ্য একটি নতুন জট নিয়ে এলো। অভিনব যদি বিক্রমের এত কাছের লোক হয়, তবে বিক্রম কি তাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে, নাকি অভিনব নিজেই এগিয়ে এসে বিক্রমকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল? চিঠিতে লেখা ছিল, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, অর্থাৎ অভিনব নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিল। মেধার মনে অভিনবের শান্ত চোখগুলোর কথা ভেসে উঠল। ওই শান্তির কারণ এখন বোঝা যাচ্ছিল। এটি এমন এক মানুষের শান্তি যে নিজের সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছে, যে জানে সে কি করতে যাচ্ছে এবং কেন। কিন্তু একজন যুবক কেন এমন করবে? বিক্রম তার জন্য কি ছিল? শুধু একজন মালিক নাকি অন্য কিছু? এই প্রশ্ন মেধার মনে গেঁথে গেল। তিনি জানতেন এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত পুরো গল্প অসম্পূর্ণ থাকবে। তৃতীয় দিন সন্ধ্যায় মেধা একটি বড় পদক্ষেপ নিলেন। তিনি বিক্রমকে ফোন করলেন। বিক্রম, বেশ কিছুদিন ধরে দেখা হয়নি, কাল দেখা করবে? বিক্রমের গলায় প্রথমে একটি হালকা নিস্তব্ধতা এলো। তারপর সে সহজ স্বরে বলল, হ্যাঁ মেধা, কেন নয়, সন্ধ্যায় আমার বাড়িতে চলে এসো। মেধা ফোন রাখলেন। তার হাত ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু সংকল্প ছিল দৃঢ়। আগামীকালের সন্ধ্যায় হয়তো অনেক প্রশ্নের উত্তর আনতে চলেছে, এবং হয়তো অনেক সম্পর্ক ভেঙেও দিতে চলেছে। বিকেল ৫টা বাজছিল। মেধা ত্রিবেদী নিজের বাড়ির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন। তিনি একটি সাধারণ শাড়ি পরেছিলেন, চুল পেছনে বাঁধা ছিল এবং মুখে কোনো সাজগোজ ছিল না, কিন্তু তার চোখে যে ভাব ছিল তা কোনো প্রস্তুতির নয়, বরং এক গভীর সংকল্পের। আজ তিনি কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন না, আজ তিনি একটি সত্যকে সামনে আনতে যাচ্ছেন। মেধা তার পার্সে রাহুলের দেওয়া ফুটেজের কপি, ময়নাতদন্তের রিপোর্টের সেই অংশ যেখানে গুলির কোণের কথা বলা ছিল, এবং জমির বিবাদ নিয়ে সেই পুরনো খবরের কাগজের কাটিং রাখলেন। এই তিনটি জিনিস প্রমাণ হিসেবে যথেষ্ট ছিল না, কিন্তু কাউকে চেপে ধরার জন্য যথেষ্ট ছিল। বিক্রমের বাড়ি শহরের উত্তর দিকে ছিল, বড় এবং শানদার বাংলো, যার বাইরে সবুজ গাছপালা লাগানো ছিল। দরজায় একটি পুরনো পিতলের ঘণ্টা ছিল, যা ছোটবেলা থেকেই সেখানে লাগানো। মেধা যখন সেই ঘণ্টা বাজালেন, এক মুহূর্তের জন্য ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই দিনগুলো যখন তারা দুজনে স্কুল থেকে পালিয়ে এখানে চলে আসত এবং বিক্রমের মা তাদের তেঁতুলের চাটনি দিয়ে পকোড়া খাওয়াতেন। কিন্তু সেই দিনগুলো অনেক পেছনে ফেলে আসা হয়েছে। দরজা খুলল এবং বিক্রম সামনে এসে দাঁড়ালো। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গোল চেহারা, চশমা এবং বরাবরের মতো সাদা কুর্তা। মেধাকে দেখে তার চোখে একটি হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি পুরোপুরি ছিল না। যেন ঠোঁট হাসছে, কিন্তু চোখ ভয় পাচ্ছে। এসো মেধা, কতদিন পর এলে? হ্যাঁ বিক্রম, অনেক দিন হয়ে গেল। মেধা ভেতরে ঢুকলেন। বসার ঘরে বড় বড় সোফা ছিল। দেওয়ালে বিক্রমে পুরস্কারের ছবি এবং এক কোণায় তার মা বাবার বড় ছবি ছিল। ভেতর থেকে কাজের লোক এসে টেবিলে চা রেখে চলে গেল। দুজনে কিছুক্ষণ সাধারণ কথাবার্তা বলতে লাগলেন, আবহাওয়া, শহরের খবর, পুরনো বন্ধুদের কথা। কিন্তু দুজনেই জানতেন যে এই কথাগুলো একটা পর্দার মতো, যার পেছনে আসল কথা লুকিয়ে আছে। মেধা চায়ের এক চুমুক খেয়ে সরাসরি বিক্রমের চোখে তাকিয়ে বললেন, বিক্রম, আমার তোমার সাথে অভিনব রাঠোর সম্পর্কে কথা আছে। বিক্রমের হাতে চায়ের কাপ ছিল। কাপটা একটু কেঁপে উঠল, কিন্তু সে সামলে নিল। অভিনব, ওই ছেলেটা যা শাস্তি হলো, তার ব্যাপারে কি কথা মেধা? ওই মামলা তো শেষ হয়ে গেছে। শেষ হয়নি বিক্রম, অন্তত আমার কাছে তো হয়নি। বিক্রম এক মুহূর্ত মেধার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত ভাব ছিল, যেন সে ভেতরে ভেতরে কোনো হিসেব মেলাচ্ছে। মানে? মেধা পার্স খুলে 3টি কাগজ টেবিলের ওপর রেখে দিলেন। এই দেখো। বিক্রম ঝুঁকে কাগজগুলো দেখল। প্রথমে খবরের কাগজের কাটিং, তারপর ময়নাতদন্তের রিপোর্টের অংশ, এবং তারপর ফুটেজের তথ্য। যত সে পড়ছিল, তার চেহারা বদলাতে শুরু করল। ছোটবেলা থেকে যে রং তার মুখে ছিল, তা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। এগুলো তো পুরনো কথা মেধা, এগুলোর কোনো মানে নেই। ফুটেজটারও কোনো মানে নেই কি? মেধা শান্ত স্বরে বললেন, ওই রাতে 9:27 থেকে 32-এর মধ্যে একজন মানুষকে সুরেন্দ্র কাপুরের বাড়ি থেকে বের হতে দেখা গেছে, সাদা কুর্তা পরিহিত। তোমার উচ্চতা ওই মানুষটার সাথে মিলে যায় বিক্রম। ময়নাতদন্তের রিপোর্ট বলছে গুলি নিচ থেকে ওপরের দিকে চালানো হয়েছে, অর্থাৎ গুলি চালানো ব্যক্তি সুরেন্দ্রর চেয়ে খাটো ছিল। অভিনব রাঠোর 5 ফুট 11 ইঞ্চির, সুরেন্দ্র 5 ফুট 7 ইঞ্চির ছিল। এই হিসেব মেলে না বিক্রম, কিন্তু তোমার উচ্চতার সাথে মেলে। ঘরে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। বাইরে কোনো গাছে একটি পাখি ডাকল এবং তারপর উড়ে গেল। বিক্রম উঠে জানালার কাছে চলে গেল। তার পিঠ মেধার দিকে ছিল। সে বাইরে তাকাচ্ছিল, কিন্তু হয়তো দেখছিল অন্য কিছু। হয়তো সে ওই রাতটাকে দেখছিল, হয়তো সে তার জীবনের ওই মোড়টাকে দেখছিল, যেখান থেকে সবকিছু বদলে গিয়েছিল।
মেধা, তুমি জানো তো তুমি কি বলছো? হ্যাঁ, জানি। আর তুমি জানো যে এই কথা সামনে এগোলে কি হবে? তাই হবে যা হওয়া উচিত। বিক্রম একটি দীর্ঘশ্বাস ফেলল। তার কাঁধ ঝুঁকে পড়ল। যে মানুষটি সবসময় সোজা হয়ে দাঁড়াত, যার মেরুদণ্ড লোহার মতো শক্ত বলে লোকে জানত, তাকে হঠাৎ খুব ক্লান্ত মনে হচ্ছিল। ধীরে ধীরে সে ঘুরে মেধার সামনে এসে বসল। যখন সে কথা বলা শুরু করল, তার গলায় কম্পন ছিল। সুরেন্দ্র কাপুর আমার হাসপাতালের জমি দখল করতে চাইছিল, এটা তুমি জানো। কিন্তু যা তুমি জানো না তা হলো তার কাছে আমার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ ছিল যে আমার কেরিয়ার ধ্বংস করে দিতে পারত। কয়েক বছর আগে আমি একজন রোগীর চিকিৎসায় একটি ভুল করেছিলাম, বড় ভুল। ওই রোগী বেঁচে তো গিয়েছিল, কিন্তু তাকে সারা জীবনের জন্য একটি কষ্ট ভোগ করতে হয়েছিল। সেই কষ্ট এত বড় ছিল যে সে কিছুদিন পর মারাও যায়। এই কথা কেউ জানত না, কিন্তু সুরেন্দ্র জেনে যায়। সে গত 6 মাস ধরে আমাকে ব্ল্যাকমেল করছিল, আমার কাছে টাকা চাইছিল, জমিও চাইছিল। মেধা চুপ করে বিক্রমকে বলতে দিলেন। ওই রাতে আমি ওর সাথে কথা বলতে গিয়েছিলাম, শুধু কথা বলতে। ভেবেছিলাম শেষবারের মতো বোঝাবো, কিন্তু সে শোনেনি। সে বলল যে আমি যদি তার কথা না মানি তবে সে সবকিছু ফাঁস করে দেবে। আমার 20 বছরের পরিশ্রমে গড়া কেরিয়ার, আমার মা বাবার স্বপ্ন, সবকিছু ধুলোয় মিশে যেত। বিক্রমের গলা ভেঙে আসছিল। আমাদের মধ্যে তর্ক হলো, গলা চড়ল। সে একটি ড্রয়ার খুলে আমাকে ভয় দেখানোর জন্য বন্দুক বের করল। আমি ঘাবড়ে গেলাম মেধা। আমি শুধু ওর হাত ধরলাম। আমাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হলো এবং গুলি চলে গেল। আমি চালাইনি, সত্যি বলছি আমি চালাইনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। বিক্রমের চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু কে বিশ্বাস করত? একজন মৃত মানুষ, এবং আমি তার ঘরে দাঁড়িয়ে। আমি ভয় পেয়ে গেলাম মেধা, খুব ভয় পেয়ে গেলাম। আমি ওখান থেকে পালিয়ে গেলাম, আর তখন সে থেমে নিজের চোখ মুছল। আর তখন অভিনব চলে এলো। সে ওই সময়ই ওখান দিয়ে যাচ্ছিল। সে আমাকে বের হতে দেখল, সে ভেতরে দেখল, সে সব বুঝে গেল। মেধা প্রথমবারের মতো মুখ খুললেন। আর সে তোমাকে যেতে দিল? সে বলল যে আমি যেন চলে যাই। সে বলল সে সব সামলে নেবে। আমি তাকে ওখান থেকে পালানোর কথা বলেছিলাম মেধা, সত্যিই বলেছিলাম। আমি বলেছিলাম এটা হতে পারে না, তুমি এখানে থাকতে পারো না। কিন্তু সে বলল, বিক্রমের গলা ধরে এলো। সে বলল যে ডাক্তারবাবু, আপনি অনেক মানুষকে জীবন দেন, আপনি বাইরে থাকলে অনেক মানুষের লাভ হবে। আমার থাকা বা না থাকায় কার কি লাভ হবে? ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এবারের নিস্তব্ধতা ছিল আলাদা। এটি এমন এক নিস্তব্ধতা যা কোনো বড় সত্য সামনে আসার পর তৈরি হয়, যখন শব্দ ফুরিয়ে যায় এবং শুধু যন্ত্রণা অবশিষ্ট থাকে। মেধার চোখ ভিজে এসেছিল, কিন্তু তিনি নিজেকে কাঁদতে দিলেন না। একজন বিচারকের এখন কাঁদার অধিকার ছিল না, এখনও কাজ বাকি ছিল। বিক্রম, 24 বছরের একটি ছেলে তোমার কারণে জেলে বন্দী। তার জীবন থমকে আছে। তার পরিবারের কি অবস্থা হবে এটা ভেবেছ তুমি? বিক্রম মাথা নিচু করে ফেলল। আমি প্রতি রাতে ভাবি মেধা, প্রতি রাতে আমার ঘুম আসে না, খাবার গলার নিচে নামে না। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, আমি এখনও ভয় পাচ্ছি। তোমার ভয়ের মূল্য অন্য কেউ চোকাচ্ছে বিক্রম। এই কথা শুনে বিক্রমের চোখ আবার জলে ভরে উঠল। সে কিছুই বলল না। মেধা উঠে নিজের পার্স হাতে নিলেন। আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। কাল সকাল 10টার মধ্যে তুমি নিজে থানায় গিয়ে সত্যিটা জানাও। তুমি যদি তা না করো তবে আমি এই সমস্ত প্রমাণ নিয়ে উচ্চ আদালতে যাব এবং মামলার পুনর্বিচারের আবেদন করব। সেখানে সবকিছু সামনে আসবে, কিন্তু তখন তোমার নিজে থেকে সত্য স্বীকার করার আর কোনো পথ থাকবে না। বিক্রম মেধার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত ভাব ছিল, অনুশোচনা, ভয়, স্বস্তি এবং লজ্জা সব একসাথে। যদি আমি নিজে যাই তবে আমার সাথে কি হবে? তাই হবে যা আইন বলে, কিন্তু যা হবে না তা হলো একজন নির্দোষ ছেলে জেলে পচবে না। মেধা দরজা পর্যন্ত পৌঁছলেন, ঘণ্টার কড়ায় হাত রাখলেন। তারপর এক মুহূর্ত থেমে পেছন ফিরলেন। বিক্রম, তুমি একজন ডাক্তার, তুমি মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন কাটিয়েছ। আজ নিজেকে বাঁচানোর বদলে আরেকটি জীবন বাঁচাও, অভিনবের জীবন। এই কথা বলে মেধা বাইরে বেরিয়ে এলেন। বাইরে রাত গভীর হচ্ছিল, আকাশে তারা ফুটেছিল এবং ঠান্ডা হাওয়া বইছিল। মেধা নিজের গাড়ির কাছে পৌঁছে ভেতরে বসলেন। স্টিয়ারিংয়ের উপর হাত রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তার মনে একটাই প্রশ্ন ছিল, বিক্রম কি সকাল পর্যন্ত সত্যি বলার সাহস জোগাতে পারবে? তিনি জানতেন যে বিক্রম যদি না আসে তবে তাকেই একাই এই লড়াই লড়তে হবে। উচ্চ আদালতে যেতে হবে, নিজেরই রায়কে চ্যালেঞ্জ জানাতে হবে এবং এটা জেনেও যে দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করবে।
কিন্তু অভিনবের সেই শান্ত চোখগুলো তার মনে ভাসছিল, আর চিঠির সেই কথাগুলো। শুধু এটুকু চাইতাম যে একদিন যেন সত্যিটা সামনে আসে। মেধা গাড়ি স্টার্ট করে বাড়ির দিকে এগিয়ে গেলেন। এখন শুধু সকালের অপেক্ষা। তিনি বিছানায় শুয়েছিলেন, কিন্তু চোখ ছাদের দিকে স্থির ছিল। মনে একটাই প্রশ্ন, বিক্রম কি সকালে থানায় যাবে? যে মানুষটিকে তিনি ছোটবেলা থেকে চেনেন, যার সাথে তিনি গলিতে খেলেছেন, সে কি আজ এত বড় কাজ করতে পারবে? সত্যি কথা বলা বরাবরই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। সকাল 7টায় মেধা উঠলেন, চা বানালেন, কিন্তু খেতে পারলেন না। শুধু কাপটি হাতে ধরে বসে রইলেন। ঘড়ির কাঁটাগুলো যেন খুব ধীরে ধীরে চলছিল। 8টা, 8:30, 9টা, 9:15 মেধার ফোন বেজে উঠল। রাহুলের নম্বর ছিল। ম্যাডাম। হ্যাঁ রাহুল, বিক্রম সহায় থানায় পৌঁছে গেছেন। মেধা চোখ বন্ধ করলেন, গভীরভাবে একটি শ্বাস ভেতরে নিলেন এবং ধীরে ধীরে বাইরে ছাড়লেন। তার হাতের চায়ের কাপ কাঁপছিল। ঠিক আছে রাহুল, আমি বেরোচ্ছি। থানায় পৌঁছে মেধা যা দেখলেন তা তার সারা জীবনের স্মৃতিতে গাঁথা হয়ে গেল। বিক্রম সহায়, যে সব সময় বুক ফুলিয়ে হাঁটত, আজ একটি চেয়ারে মাথা নিচু করে বসেছিল। তার সামনে থানার এক আধিকারিক বসেছিলেন এবং বিক্রম ধীরে ধীরে সব কিছু বলছিল। তার গলা কাঁপছিল, কিন্তু থামছিল না। মেধা দরজায় দাঁড়িয়ে শুনতে লাগলেন। বিক্রম সব কিছু জানালো। সুরেন্দ্রর ব্ল্যাকমেল, ওই রাতের তর্ক, দুর্ঘটনাবশত গুলি চলা এবং সেই সময় অভিনবের সেখানে পৌঁছনো। একটি একটি কথা পরিষ্কার এবং সোজা। যখন বিক্রমের বয়ান শেষ হলো, সে ওপরের দিকে তাকালো এবং মেধার সাথে তার চোখাচোখি হলো। তার চোখে এক অদ্ভুত ভাব ছিল, লজ্জাও, স্বস্তিও এবং হয়তো কিছুটা কৃতজ্ঞতাও। মেধা কিছুই বললেন না, কিছু বলার প্রয়োজনও ছিল না। উচ্চ আদালতে ন্যায় বিচার। পরের 3 দিন খুব দ্রুত কেটে গেল। মেধা উচ্চ আদালতে আবেদন জমা দিলেন, যেখানে মামলাটির পুনরায় শুনানির দাবি করা হয়েছিল। আবেদনের সাথে বিক্রমের বয়ান ছিল, সিসিটিভি ফুটেজের কপি ছিল, ময়নাতদন্তের রিপোর্টের বিশ্লেষণ ছিল এবং 2 সাক্ষীর বয়ানের বৈপরীত্যের উল্লেখ ছিল। উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে শুনানির নির্দেশ দিলেন। যেদিন শুনানি ছিল, সেদিন আদালতের ঘর কানায় কানায় পূর্ণ ছিল। সাংবাদিকরা ছিলেন, আইনজীবীরা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। সুরেন্দ্র কাপুরের পরিবারের লোকেরাও ছিলেন, যাদের চেহারায় অনিশ্চয়তা ছিল। আর এক কোণে বসেছিলেন অভিনবের মা, যিনি কয়েক মাস ধরে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছিলেন। মেধাও সেখানে ছিলেন, কিন্তু আজ তিনি বিচারকের চেয়ারে ছিলেন না। আজ তিনি একজন সাক্ষীর মতো ছিলেন, এমন একজন সাক্ষী যিনি নিজের ভুল শুধরে নিতে এসেছিলেন। উচ্চ আদালতের বিচারক মহেন্দ্র প্রতাপ সিং একজন অভিজ্ঞ এবং গম্ভীর ব্যক্তি ছিলেন। তিনি পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শুনলেন। বিক্রমের বয়ান পুনরায় পড়া হলো, ফুটেজ দেখানো হলো, ময়নাতদন্তের রিপোর্টের বিশ্লেষণ পেশ করা হলো। সরকারি আইনজীবী শুরুতে দ্বিমত পোষণ করলেন, কিন্তু যখন একের পর এক প্রমাণ সামনে আসতে লাগলো, তখন তার কাছে আর কোনো যুক্তি রইল না। তারপর বিক্রমকে আদালতে ডাকা হলো। বিক্রম আদালতে দাঁড়িয়ে সেই সব কিছু বলল যা সে থানায় বলেছিল। এবার তার গলা কম কাঁপছিল, যেন সত্যিটা একবার বলার পর দ্বিতীয়বার বলা একটু সহজ হয়ে যায়। যখন বিক্রমের বয়ান শেষ হলো, আদালতে এক মুহূর্তের জন্য এমন নিস্তব্ধতা নেমে এলো, যেমন কোনো মন্দিরে আরতির পর হয়। তারপর বিচারক মহেন্দ্র প্রতাপ সিং বললেন, এই আদালতের বিশ্বাস যে অভিনব রাঠোরের মামলায় গুরুতর ত্রুটি ছিল এবং নতুন প্রমাণগুলো এটা স্পষ্ট করে যে অভিযুক্ত নির্দোষ। এই আদালত নির্দেশ দিচ্ছে যে অভিনব রাঠোরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সত্যের জয় এবং এক নতুন শুরু। আদালতে এক মুহূর্তের নিস্তব্ধতা এবং তারপর হঠাৎ শোরগোল উঠল। অভিনবের মা, যিনি কোণে বসেছিলেন, তিনি উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল। হয়তো তিনি কিছু বলছিলেন, হয়তো তিনি কোনো প্রার্থনা করছিলেন। মেধা তার কাছে গেলেন এবং কোনো কথা না বলেই ওই বৃদ্ধা মহিলার হাত ধরলেন। ওই হাতের মুঠোয় পুরো গল্পটা লুকিয়েছিল। সন্ধ্যায় অভিনবকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। মেধা জেলের বাইরে দাঁড়িয়েছিলেন। যখন অভিনব বাইরে বেরোলো, 2 মাস জেলে থাকার পর সে একটু রোগা হয়ে গিয়েছিল। চোখের নিচে কালো দাগ পড়েছিল, কিন্তু তার চোখে সেই একই শান্তি ছিল যা আদালতে তাকে সাজা শোনানোর সময় ছিল। অভিনব যখন মেধাকে দেখল, এক মুহূর্তের জন্য থেমে গেল। দুজনের মাঝে বলার মতো কোনো শব্দ ছিল না। অভিনব ধীরে ধীরে হাত জোড় করল।
মেধা বললেন, ক্ষমা করো অভিনব, আমিও তোমার অপরাধী। অভিনব মাথা নাড়ল। ম্যাডাম, আপনি ভুল করেননি, প্রমাণ আমার বিরুদ্ধেই ছিল, কিন্তু আমার আরও গভীরভাবে দেখা উচিত ছিল। আপনি দেখেছেন, তাই আমি আজ এখানে। এই কথা শুনে মেধার চোখ জলে ভরে এলো। তিনি চোখের পাতা নামিয়ে নিলেন যাতে জল না পড়ে। অভিনবের মা দৌড়ে এলেন এবং নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। তারা দুজনে অনেকক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইলেন। মা কাঁদছিলেন এবং অভিনব তাকে শান্ত করছিল। এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের চোখ ভিজে গেল। মেধা সেখান থেকে চুপচাপ চলে গেলেন। তিনি চাননি যে এই মুহূর্তটি তাকে নিয়ে হোক। এই মুহূর্তটি এক মা এবং ছেলের ছিল। রাতে মেধা নিজের বাড়ির সেই জানালার কাছেই দাঁড়িয়েছিলেন যেখানে কয়েক রাত আগে তিনি চিঠিটি পড়ে দাঁড়িয়েছিলেন। বাইরে শহরের আলো ছিল, দূরে অনেক গাড়ির আওয়াজ আসছিল এবং ওপরে আকাশে চাঁদ উঠেছিল। মেধা মনে মনে সেই পুরো যাত্রার কথা ভাবছিলেন। একটি চিঠি সবকিছু বদলে দিয়েছিল। 24 বছরের এক ছেলে কোনো স্বার্থ ছাড়াই নিজেকে কুরবানি দিয়ে দিয়েছিল। সে এটা ভাবেনি যে তার সাথে কি হবে। সে শুধু এটাই ভেবেছিল যে তার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে যেন বেঁচে যায়। এই ত্যাগ কোনো বইয়ে পাওয়া যায় না, এটি আইনের কোনো ধারায় লেখা থাকে না, এটি শুধু মানবতায় থাকে। মেধা ভাবলেন যে আইনের বই খুব জরুরি, নিয়ম জরুরি, প্রক্রিয়া জরুরি, কিন্তু এই সব কিছুর ওপরে আরও একটি জিনিস আছে, তা হলো মানুষের হৃদয়। সেই হৃদয় যা অনুভব করে যে কিছু একটা ভুল হচ্ছে, সেই হৃদয় যা সত্যিটা সামনে না আসা পর্যন্ত থামতে দেয় না। তিনি যদি ওই চিঠিটি পড়ে রেখে দিতেন, তিনি যদি ভাবতেন যে রায় হয়ে গেছে, মামলা শেষ, তাহলে এক নির্দোষ ছেলে সারা জীবন জেলে পচে মরত। মেধা কানালা বন্ধ করে নিজের ঘরে চলে এলেন। টেবিলে ওই চিঠিটি এখনও রাখা ছিল। তিনি সেটি তুললেন এবং আরও একবার পড়লেন। শুধু এইটুকু চাইতাম যে একদিন যেন সত্যিটা সামনে আসে, তা আমি জেলেই থাকি বা বাইরে। মেধা সেই চিঠিটি খুব মনোযোগ দিয়ে ভাঁজ করলেন এবং নিজের ডায়েরিতে রেখে দিলেন। এই চিঠিটি তাকে সবসময় মনে করিয়ে দেবে যে ন্যায় বিচার শুধু কাগজে হয় না, ন্যায় বিচার হৃদয়ে থাকে, আর যেদিন হৃদয়ে ঘুমিয়ে পড়ে সেদিন আইন অন্ধ হয়ে যায়। পরের দিন খবরের কাগজে খবর বেরোল যে ডাক্তার বিক্রম সহায়কে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা চালানো হবে। আদালত ঠিক করবে যে যা হয়েছে তা দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু। আইন নিজের কাজ করবে। অভিনব রাঠোর বাড়ি ফিরে গিয়েছিল। মেধাকে কেউ একজন জানালো যে অভিনব এখন ওই শহরেই একটি ছোট আইনি সহায়তা সংস্থায় কাজ করতে শুরু করেছে, যেখানে গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়। জেলে কাটানো 2 মাস তাকে ভাঙতে পারেনি, বরং তাকে এক নতুন লক্ষ্য দিয়ে দিয়েছিল। এ কথা শুনে মেধার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, সেই হাসি যা অনেক দিন পর এসেছিল। জীবনে কখনো কখনো সবচেয়ে কঠিন রাস্তাই সবচেয়ে সঠিক রাস্তা হয়, আর সেই রাস্তায় চলার জন্য আইনের বই নয়, শুধু এক সত্যিকারের হৃদয় চাই। মেধা ত্রিবেদী আজও বিচারক, কিন্তু আজ তিনি আগের চেয়ে আলাদা এক বিচারক। আজ তিনি প্রতিটি মামলায় কাগজের পাশাপাশি সেই জিনিসটিও দেখেন যা কাগজে লেখা থাকে না। প্রতিটি মানুষের চোখে, প্রতিটি নীরবতায়, প্রতিটি এমন কথায় যা কোথাও নেই কিন্তু সব কিছু বলে দেয়। কারণ একটি চিঠি তাকে শিখিয়েছিল যে সত্য সব সময় বলা যায় না, কখনো কখনো সত্য অনুভব করা যায়, আর যেই মানুষ সত্যকে অনুভব করতে শিখে নেয় সেই আসল বিচারক হয়। তো বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হলো, কিন্তু এর বার্তা চিরকাল বেঁচে থাকবে। জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে, যখনই মনে হবে যে অন্ধকার খুব গভীর, তখন মনে রাখবেন যে সত্যের শক্তি যে কোনো শক্তির চেয়ে বড় হয় এবং মানবতা যে কোনো আইনের ঊর্ধ্বে। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে এবং আপনারা এমনই অনুপ্রেরণামূলক গল্প, জীবনের শিক্ষা এবং যাত্রা সংক্রান্ত কথা শুনতে চান, তবে আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ঘন্টার বোতামটি টিপে দিন যাতে প্রতিটি নতুন গল্পের খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, মন্তব্যে নিজের শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি যে আপনারা আমাদের গল্পগুলো কোথা থেকে দেখছেন। দেখা হবে পরের গল্পে, এক গল্পের সাথে, এক নতুন শিক্ষার সাথে। ধন্যবাদ।